চশমাটা এনে দেবো ওকে? মানে, চশমা ছিল নাকি তোলার সময়? না, বাড়ি থেকে গর্ধব। তোর শ্বশুর না বাপ ও। কিন্তু চশমা ছাড়া উনি যে অন্ধ, সেটাই তো চাই। অন্ধজনের নেহ ঠুলি। স্যার, আপনি কি গান গাইলেন? তোমার কি মনে হলো? বন্দুক পরিষ্কার করলেন? খামোশ। বন্ধ কুঠুরিতে চশমার কি দরকার? কি পড়বে? তুই কিছু পড়তে পারছিস ওখানে? দেওয়াল লিখন। বাজে বকা কমাবি, নাকি তোকেও এবিসিডি দিয়ে পুড়ে দেবো? কিন্তু খাবে না ও? খাক না। কে খেতে বারণ করেছে? তোর মতো গাধাদের মাথা তো খেয়েইছে। কিছু মাথা অখাদ্য, তাই না স্যার? আবার? কিন্তু খাবে কি করে স্যার? চুমুক পর্যন্ত দিতে পারে না। একটা স্ট্র। ওর মতো লোকের হাতে খড়কে কাঠিও। উফ। কিন্তু না খেলে তুই ওর হয়ে খেয়ে আয়। লোকটা অসুস্থ। সে তো শরীরে। বিবৃতিতে কি বলা হয়েছে? মরে যাবে যে। এখনো যায়নি। এই গেল স্যার। নেক্সট। হ্যাঁ, একটা স্ট্রও দেওয়া যাবে না। একটা স্ট্র হাতে পেলে যদি জেল ভাঙার মতো কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, চশমা, একটা চশমা দেওয়া হলে যদি আবার গভীর অধ্যয়নে নিমগ্ন হয়ে যায়, কার সঙ্গে এটা করা হলো? করা হলো একজন ৮০ ঊর্ধ্ব একজন মানুষের সঙ্গে, যিনি কিনা দীর্ঘদিন ধরে পার্কিনসনিজমের মতো একটি দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত। নিজের অধিকাংশ কাজ যিনি নিজে হাতে করে নিতে পারতেন না। তবে জেলে তার সহবন্দীরা তাকে পরম যত্নে খাবার খাইয়ে দিতেন। তবে এই বৃদ্ধ মানুষটি কিন্তু এতে একটুও অখুশি ছিলেন না। তিনি বেশ আনন্দেই ছিলেন, কারণ তিনি মনে করতেন যে চুপচাপ বসে থাকার চেয়ে এই সন্ত্রাসের শিকার হয়ে জেলে থাকা অনেক ভালো। যে দেশে ছাত্র, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক এরকম বহু মানুষ রাষ্ট্রের দ্বারা অত্যাচারিত হয়ে বিনা বিচারে জেলে দিন কাটাচ্ছে, যেখানে জামিন তারা কোনো চেষ্টাতেও পায়নি, সে দেশে জামিনের চেষ্টা করা অবান্তর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমরা স্ট্যান স্বামীর কথা বলছি। গত ৫ই জুলাই মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রায় বিনা চিকিৎসায় বন্দি অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই ঘটনাকে আমরা রাষ্ট্রের দ্বারা সংগঠিত একটা হত্যাকাণ্ড বলেই মনে করছি। সকলকে নমস্কার এবং আদাব জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান বিপন্ন এর সময়। গত সপ্তাহ থেকে আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছি। আজ আমাদের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা স্ট্যান স্বামীর প্রতি শ্রদ্ধা জানাব। তার মতো একজন মানবাধিকার কর্মীকে যেভাবে হত্যা করা হলো, সেই ঘটনায় শোকে পাথর হওয়ার দিন এটা নয়, আজ আমাদের ক্রোধে গর্জে ওঠার দিন। তার জীবনাদর্শকে আমাদের অনুসরণ করার দিন। আসুন আমরা তার জীবনাদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতিতে একটি আলেখ্য এখন দেখব। ফাদার স্ট্যান স্বামী এক উজ্জ্বল আলোক পত্রিকা। ঔপনিবেশিক ভারতে ব্রিটিশরা আমাদের দেশের বিভিন্ন জনজাতিদের এক অংশকে ক্রিমিনাল ট্রাইবস হিসেবে অভিহিত করেছিল। আমাদের রাজ্যের শবর, খেড়িয়া, কোল, ভিল প্রভৃতি জনজাতিরা এই তকমাটি ঔপনিবেশিক প্রভুদের কাছ থেকে পেয়েছিল। এরা যেন জাতিগতভাবেই অপরাধী, তা সে অপরাধ করুক বা না করুক। আমাদের দেশে বর্তমান হিসেব অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় 11-12% আদিবাসী সম্প্রদায়। এর মধ্যে অনেকগুলি নৃগোষ্ঠীর মানুষ আছেন। এরা আবহমান কাল ধরে আমাদের দেশের মাটিতে, পাহাড়ে, জঙ্গলে, মালভূমিতে তাদের সভ্যতাকে টিকিয়ে রেখেছেন। কিন্তু তাদের প্রতি ঔপনিবেশিক শাসকদের দৃষ্টিভঙ্গি ছিল মানবেতর প্রাণীদের সম্পর্কের মতো। নইলে কেউ ক্রিমিনাল ট্রাইবসের মতো জঘন্য আখ্যা দেয় না। 47-এ এ দেশের তথাকথিত স্বাধীনতার বহুদিন পরেও এই জঘন্য দৃষ্টিভঙ্গি একইভাবে বজায় রয়ে গেছে। ঔপনিবেশিক সাদা চামড়া প্রভুদের জায়গায় দেশীয় কালো সাহেবরা এসেছেন, এইটুকুই যা পার্থক্য। আদিবাসীদের প্রতি ঘৃণার দৃষ্টিভঙ্গি এখনো একটা জলজ্যান্ত বাস্তব।
সেটা আমাদের দেশের জেলগুলির বন্দীদের দিকে তাকালেই বুঝতে পারবেন। মধ্য ভারতের রাজ্যগুলির কারাগারগুলিতে বছরের পর বছর নিরপরাধ আদিবাসীরা বিনা বিচারে জেল খাটছেন। তাদের পরিবারগুলির মামলা লড়ার ক্ষমতা পর্যন্ত নেই। বছরের পর বছর বিনা বিচারে জেলে পচাটাই যেন তাদের নির্ধারিত ভাগ্য। অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্তরা জানতেই পারেন না তাদের বিরুদ্ধে কি কি ধারায় মামলা দেওয়া হয়েছে। এ নিত্যদিনের ইতিহাস। এরকম একটা অন্ধকার চিত্রের মধ্যে ফাদার স্ট্যান স্বামী একটি উজ্জ্বল আলোকবর্তিকা। এই জেসুইট সন্ন্যাসী তার গোটা জীবন আদিবাসীদের অধিকার আন্দোলনে নিয়োজিত করেছিলেন। ওটাই তার জীবনের একমাত্র মিশন ছিল। ফাদার স্ট্যান স্বামী আদিবাসীদের জল, জঙ্গল, জমি থেকে উচ্ছেদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে যুক্ত ছিলেন প্রায় 3 দশক ধরে। আদিবাসী মানুষদের অধিকারের দাবি দাওয়া নিয়ে সরব ছিলেন। বিখ্যাত পাতালগাড়ি আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন তিনি। চিঠি লিখে সরকারকে মনে করিয়ে দিলেন যে সংবিধানের 5ম শিডিউলের 244-এর এক আর্টিকেলে পরিষ্কার উল্লেখ করা আছে আদিবাসী পরামর্শ সংসদ গঠন করতে হবে, যা রাজ্যপালকে তাদের অধিকার সম্বন্ধে মতামত দেবে। তারা এই বিষয়ে লাগাতার দাবি দাওয়া জানিয়ে আসছিলেন। এরপর যখন তারা লক্ষ্য করলেন হাজারে হাজারে আদিবাসীদের এদেশের কর্পোরেট লালিত সরকার দেশদ্রোহী মামলা দিয়ে দিনের পর দিন জেলে পুরে রাখছে, তখন তিনি তাদের সংগ্রামে সামিল হলেন। 2015 সালে গড়ে তুললেন পিপিএসসি বা পারসিকিউটেড প্রিজনার্স সলিডারিটি কমিটি। এই সংগঠনের জাতীয় কনভেনর ছিলেন তিনি। মিথ্যে অভিযোগে অভিযুক্ত বন্দী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি গড়ে তোলা হয়। এরা 2015 সালের অক্টোবরে একটি সমীক্ষা চালিয়ে দেখেন যে প্রায় 96% বন্দী কোনো অপরাধ না করে জেলবন্দী হয়ে পড়ে রয়েছেন। তাদের প্রত্যেকের জন্য উকিল নিয়োগ করে মামলা লড়া থেকে জামিনদার হওয়া পর্যন্ত নিষ্ঠা ভরে সমস্ত কাজ করতে শুরু করলেন। জেলবন্দীদের অবস্থা নিয়ে সমীক্ষার রিপোর্ট আন্তর্জাতিক স্তরে প্রকাশ করে হইচই ফেলে দেন। প্রকাশ হয় আমাদের দেশের রাজনৈতিক বন্দীদের মানবাধিকার কতটা ভুলুণ্ঠিত। ওদের এই সংগঠনটি আদা জল খেয়ে প্রত্যেকটা ভুয়ো মামলার তদারকি করতেন। প্রায় 3000-এরও বেশি বন্দীদের জামিনের ব্যবস্থা করতে পেরেছিলেন। চাইবাসা জেলে ইউএপিএ আইনে আটক বন্দীদের তথ্য পাওয়ার জন্য একাধিক আরটিআই করেন। ঝাড়খণ্ড সরকার আরটিআই এর উত্তর দিতে অস্বীকার করলে স্ট্যান স্বামীরা মামলা করেন। রাজ্য সরকার বন্দীদের কোনো রকম তথ্য দিতে অস্বীকার করে এবং শুনানি ক্রমাগত পিছোতে থাকে। কিন্তু ততদিনে এই ফ্যাসিস্ট রাষ্ট্রের চক্ষুশূল হয়ে ওঠেন এই সন্ন্যাসী। পাতালগাড়ি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে তার মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করা হয়। এনআইএ তার বাড়িতে এবং অফিসে বারংবার হামলা চালায়। 2020 সালের অক্টোবর মাসে এনআইএ The way was to implicate me in some serious cases. And this case, it so happened, the Bhima Koregaon, a place that I have never been to in all my life. I was implicated there. I was raided twice. First it was done by Pune police, then it was forcibly taken over by NIA. They have done interrogation of me for about 15 hours in the month of July. তাকে কালা আইন ইউএপিএতে ধারা দেওয়া হয়। অশীতি পরে এই রাজনৈতিক বন্দী পার্কিনসন সহ নানা জটিল রোগে ভুগছিলেন। জেলে খাওয়ার জন্য একটা সামান্য স্ট্র তাকে দেওয়া হয়নি বহুদিন। বোধহয় এই রাষ্ট্র বুঝে গেছিল এরকম মানুষেরা সমাজে থাকলে সমস্ত রকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাধাস্বরূপ হয়ে দাঁড়াবে। তাদের সংগঠনের বাকি কর্মীদের অনেককেই এরকম হেনস্থার মুখে পড়তে হয়। একজন যাবজ্জীবন সাজা কাটছেন, একজন আজ 2 বছরেরও বেশি সময় বিনা বিচারে বন্দী আছেন, আরেকজন দেশ থেকে পালিয়ে বেঁচেছেন। বারংবার তার জামিনের আবেদন করা হয়। অসুস্থতা, বার্ধক্য কোনো কারণই এই বধির রাষ্ট্রের কানে পৌঁছায় না। শেষ পর্যন্ত গত 5ই জুলাই বন্দী অবস্থায় এই মহান মানবাধিকার কর্মীর মৃত্যু হয়। যে বিচার প্রক্রিয়ার সন্ত্রাসের বিরুদ্ধে তিনি নিরলস সংগ্রাম চালিয়েছিলেন, সেই বিচার ব্যবস্থায় তাকে ঠান্ডা মাথায় খুন করল।
তার সম্ভাব্য গ্রেপ্তারের আগেই বলেছিলেন, বন্দি পাখিরাও তো গান গায়। এই একটি কথাই শাসকের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পরে তিনি আরো বলেছিলেন, বন্দী হয়ে একদিক দিয়ে আমি খুশি, চুপ করে দেখাচ্ছে আমি এই নিষ্ঠুর রাষ্ট্রের একটি অত্যাচারী প্রক্রিয়ার সাথে যুক্ত হলাম। আমরা যেন ফাদারের এই স্পিরিট, সাহস ও অত্যাচারীর বিরুদ্ধে নিরলস সংগ্রামের ইতিহাসকে আমাদের পাথেয় করে তুলি। ফাদার স্ট্যান স্বামী, আপনাকে সালাম জানাই। That some human sense will prevail. What is happening to me is not something unique happening to me alone. It's a broader process that is taking place all over the country. We are all aware how prominent intellectuals, lawyers, writers, poets, activists, student leaders, they are all put into jail just because they have expressed their dissent or raised questions about the ruling powers of India. So we are part of the process. As such, in a way, I am happy to be part of this process because I'm not a silent spectator, but I'm part of it, part of the game, and ready to pay the price, whatever be it. রাজনৈতিক বন্দি মুক্তির দাবি গোটা পৃথিবীর মানবাধিকার আন্দোলনের গোড়াকার কথা। একজন মানুষ যিনি সমাজের, রাষ্ট্রের সমস্ত অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যে মানুষটা সাধারণ মানুষের ন্যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেন, সেই মানুষ যখন রাষ্ট্র কর্তৃক অত্যাচারিত হন, সেই মানুষ যখন কারাগারে নিক্ষিপ্ত হন, তখন গোটা মানব সমাজের বিবেক যেন কারাগারে বন্দী হয়ে যায়। এই মুহূর্তে আমাদের দেশে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে মণিপুর, অজস্র অসংখ্য রাজনৈতিক বন্দী কারাগারের অন্তরালে দিন যাপন করছেন। তারা বছরের পর বছর ধরে বিনা বিচারে সেখানে বন্দী হয়ে আছেন। কে নেই তাদের মধ্যে? ছাত্র, শিক্ষক, মানবাধিকার কর্মী, আইনজীবী সকলেই তার মধ্যে আছেন। এদের মুক্তির দাবি কিন্তু আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। এদের কথা আমাদের বলতেই হবে, এদের মুক্তির দাবি আমাদের তুলতেই হবে। আর যদি তা না হয়, তাহলে আগামী দিন আমাদের সকলেরই স্থান হবে ওই রাষ্ট্রের কারাগারে। এখন আমাদের মধ্যে এসেছেন নীতিশ রায়। তিনি দীর্ঘদিনের আন্দোলনের সাথী, গণসঙ্গীত শিল্পী, বহুদিন ধরে আমাদেরকে গান শুনিয়েছেন, আজ আমাদের গান শোনাবেন। তার গাওয়া সেই গান বিছন হয়ে ছড়িয়ে যাব, যতবার শুনি ততবার উদ্দীপ্ত হই। আসুন আমরা এবার নীতিশ রায়ের গান শুনি। ঝাড়খণ্ডের ফাদার স্ট্যান, তিনি আদিবাসী দলিতদের নিয়ে কাজ করতেন। তাদের উন্নয়নের জন্য, তাদের জীবন জীবিকার সংগ্রামের পাশে দাঁড়িয়ে থেকে তিনি লড়াই করেছেন। আর ঠিক সেই কারণেই আমাদের দেশের সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তাকে আরবান নকশাল বলে ভীম কোরেগাঁও মামলায় তাকে অ্যারেস্ট করেছে। তিনি পার্কিনসন রোগী ছিলেন, তিনি তরল ছাড়া কিছু খেতে পারতেন না, স্ট্র দিয়ে তাকে খেতে হতো। সেই স্ট্রটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তার চশমাটা তাকে কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে। এইভাবে সে বারবার করে মুক্তির আবেদন জানিয়েছিলেন কোর্টের কাছেও। বারবার বলেছিলেন যে আমাকে যদি জামিনে ছাড়া না হয় তবে আমাকে এখানেই মৃত্যু মুখে পতিত হতে হবে। কিন্তু সরকার বা কোর্ট কেউই তার কথা শোনেনি। অবশেষে স্ট্যান নিজের জীবন দিয়ে একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটালেন। আমরা স্ট্যানকে স্মরণ করি সেই সব রাজবন্দীদের যারা দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে যারা জেলের অন্তরালে লড়েছে, তাদের স্মরণ করি, তাদের লড়াইকে স্মরণ করেই আমার এই গান।
রাষ্ট্রের হাতে ঝনঝন করে অস্ত্র, ফাদার স্ট্যানের জেলখানাতে লাশ। রাষ্ট্রের হাতে ঝনঝন করে অস্ত্র, ফাদার স্ট্যানের জেলখানাতে লাশ। লুট হয়ে যাওয়া দ্রৌপদীদের ছিন্ন ভিন্ন বস্ত্রে শুধু লেখায় আছে রাষ্ট্রীয় সন্ত্রাস, শুধু লেখায় আছে রাষ্ট্রীয় সন্ত্রাস। শান্তি আনতে কোবরা গ্রেহাউন্ড, খাকি জল পায়ে যৌথ যুগল বন্দি। শান্তি আনতে কোবরা গ্রেহাউন্ড, খাকি জল পায়ে যৌথ যুগল বন্দি। ডানা ঝাপটায় খাঁচার পাখিরা, জেলে জেলে আজি অজস্র রাজে বন্দি। ডানা ঝাপটায় খাঁচার পাখিরা, জেলে জেলে আজি অজস্র রাজে বন্দি। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ? সন্ত্রাস, সন্ত্রাস আজ ছড়িয়ে পড়েছে খুদে খুদে ম্লান চোখে। মার চোখ গেছে, বাপ তার জেলে, কি করে ছাড়াবে তাকে? স্কুলে গেলে জুটে যেত তবু একটি বেলার খাবার, দখলে নিয়েছে যৌথ বাহিনী, উপায় নেই তো যাওয়ার। সন্ত্রাস আজ ছড়িয়ে পড়েছে খুদে খুদে ম্লান চোখে। মার চোখে গেছে, বাপ তার জেলে, কি করে ছাড়াবে তাকে? স্কুলে গেলে জুটে যেত তবু একটি বেলার খাবার, দখলে নিয়েছে যৌথ বাহিনী, উপায় নেই তো যাওয়ার। ঘাম ঝরিয়েও পায়নি কো ভাত, হাত মুঠ করে পথে। ঘাম ঝরিয়েও পায়নি কো ভাত, হাত মুঠ করে পথে। পথের ধুলাও ইজ্জত চায় উদ্ধত ঘোষণাতে, পথের ধুলাও ইজ্জত চায় উদ্ধত ঘোষণাতে। ধামসামাদল গর্জন করে, ধামসামাদল গর্জন করে, শালে পিয়ালেরা গর্জন করে, কালো কালো মেঘে গর্জন করে ঝড়ের পূর্বাভাস। সে ঝড়ে রুখতে জেলখানা ভরে রাষ্ট্রীয় সন্ত্রাস। রাষ্ট্রের হাতে ঝনঝন করে অস্ত্র, জেলখানাতে ফাদার স্ট্যানের লাশ। লুট হয়ে যাওয়া দ্রৌপদীদের ছিন্ন ভিন্ন বস্ত্রে শুধু লেখায় আছে রাষ্ট্রীয় সন্ত্রাস। শান্তি আনতে কোবরা গ্রেহাউন্ড, খাকি জল পায়ে যৌথ যুগল বন্দি। ডানা ঝাপটায় খাঁচার পাখিরা, জেলে জেলে আজি অজস্র রাজে বন্দি। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ? ব্রিটিশ আমলে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হতো, কিন্তু আমরা তাদেরকে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান বলেই জানি। ব্রিটিশরা এই অকুতোভয় বিপ্লবীদের বিভিন্নভাবে দমনপীড়ন করার জন্য নানা রকম দমনপীড়নমূলক আইন জারি করেছিল। জেল, দ্বীপান্তর, ফাঁসি যা কিছু দেওয়া হতো সব কিছু এই আইনের বলেই দেওয়া হতো। 1947 সালে তথাকথিত স্বাধীনতার পরেও এই আইনের প্রয়োগে কোথাও বাধা পায়নি। এছাড়া আমরা 1970 সালের মিশা, টাডা এই ধরনের কুখ্যাত কালা আইনগুলোর কথাও জানি। সেই সময় কত নিরপরাধ
নিষ্পাপ মানুষ যে এই আইনের বলি হয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। আজও কিন্তু এই আইনগুলো আছে। এই আইনগুলোর নাম বদলে বদলে নানা রকমভাবে আমাদের ওপর প্রয়োগ করা হয়। বর্তমানে এর পোশাকি নাম হলো ইউএপিএ বা আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। 2005 সালে নবকলেবরে এই আইনটি পাশ হয়েছিল। নাম নতুন হলেও মর্মবস্তুতে এই আইন কিন্তু ওই আগের আইনগুলোর মতো একই রকম পীড়নমূলক আছে এবং আমাদের দেশের বহু মানুষকে এই আইনে আটকে রাখা হয়েছে। ফাদার স্ট্যান স্বামীও এই আইনেরই অভিযুক্ত হয়েছিলেন। এখন আমরা বিশিষ্ট মানবাধিকার কর্মী রঞ্জিত সুরের কাছে শুনব যে কিভাবে বিভিন্ন রাজ্য এবং ভারত রাষ্ট্র এই আইনের প্রয়োগ করে বিরোধী এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করে। সেটা জানার জন্য আমরা রঞ্জিত সুরের বক্তব্য শুনব। আসুন। কথায় বলে প্রতিক্রিয়াশীলরা পাথরটা তোলে নিজের পায়ে ফেলার জন্যই। স্ট্যান স্বামীকে হত্যা করার মধ্যে দিয়ে আবার কিন্তু সে কথাই প্রমাণিত হলো। ভারত রাষ্ট্র যে কারণেই স্ট্যান স্বামীকে হত্যা করুক না কেন, আজকে সারা দেশের মানুষ কিন্তু একযোগে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং একই সঙ্গে তারা একথাও বলছে যে স্ট্যান স্বামীকে হত্যার জন্য নরেন্দ্র মোদী সরকার যেমন দায়ী, তেমনি দায়ী হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা। স্ট্যান স্বামী একটা চিঠিতে লিখেছিলেন যে খাঁচাবন্দি পাখিও কিন্তু গান করতে পারে। অর্থাৎ তিনি তখন জেলে, সেই সময়ে তিনি তার যে বেদনার কথা এবং সংঘবদ্ধভাবে জেলের অব্যবস্থা নিয়ে যে প্রতিবাদ সেখানকার মানুষ করছে সে কথাই মানুষকে বোঝাতে চেয়েছিলেন। আজকে 9 জুলাই আমরা জানি যে আজকে প্রেসিডেন্সি জেলের যারা রাজনৈতিক বন্দী তারা স্ট্যান স্বামীর এই হত্যার প্রতিবাদে এবং ইউএপিএ এবং এনআইএ বাতিলের দাবিতে তারা 24 ঘন্টা অনশনে সামিল হয়েছেন। একইভাবে আগামী 14ই জুলাই তারা দমদম জেলের যারা রাজনৈতিক বন্দী তারাও একইভাবে অনশনে সামিল হবেন এবং স্ট্যান স্বামীর হত্যার প্রতিবাদ জানাবেন, ইউএপিএ এবং এনআইএ বাতিলের দাবি জানাবেন। আমরা শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের রাজনৈতিক বন্দীরা আজকে একইভাবে তারা ওই খাঁচাবন্দি থাকা অবস্থাতেই তারা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছেন, ইউএপিএ এনআইএ বাতিলের দাবি জানাচ্ছেন। যেমন দাবি জানাচ্ছেন দেশের বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা, সচেতন মানুষরা, তেমনিভাবে এই খাঁচাবন্দি মানুষরাও কিন্তু মুক্তির গান গাইছে, জীবনের গান গাইছে। এই ইউএপিএ আইনটা তার যে ইতিহাস যদি আমরা খুব ছোট করে দেখি, 1967 সালে আইনটা কে বানিয়েছিল? কংগ্রেস সরকার। তখনকার যে প্রেক্ষাপট ছিল, একদিকে চীন ভারত যুদ্ধে বিপর্যস্ত ভারত, অন্যদিকে মাদ্রাস প্রদেশকে আলাদা রাষ্ট্র করার জন্য ডিএমকের যে ডাক এবং যে সেই ডাক দিয়ে তাদের ভোটে লড়া, সেটা তৎকালীন যারা ভারত সরকারের পায়ের তলা থেকে মাটি কেটে নিয়েছিল। তখন তাদের যে যুক্তি ছিল ইউএপিএ আইন করার জন্য যে ভারত রাষ্ট্রের অখণ্ডতা এবং ভারত রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই ইউএপিএ আইনটা দরকার। তখনও কিন্তু সংসদে এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, দেশের মানুষও বুদ্ধিজীবীরা প্রতিবাদ করেছিল। তারা বলেছিল যে এই আইন যে কারণ দেখিয়ে তৈরি হোক না কেন, এটা কিন্তু প্রয়োগ হবে দেশের ভিন্ন মতের অধিকারী যে মানুষ, ভিন্ন রাজনৈতিক চিন্তার মানুষ, তাদের বিরুদ্ধে। এবং ঘটনা হলো সেই গোটা ইউএপিএ আইনের যে ধারাবাহিকতা সেটা কিন্তু তাই হয়ে এসেছে। এবং 67 সালেও কিন্তু দুবার এই পার্লামেন্ট থেকে এটাকে তুলে নিতে হয়েছিল মানুষের প্রতিবাদে। তারপরে 2004-এ সংশোধন হয়েছে, 2008-এ সংশোধন হয়েছে। কে করেছে? কংগ্রেস সরকার। 2019-এ এসে বিজেপি সেটাকে আরও কঠোরতম রূপ দিয়েছে। এবং এই আইন আপনি যদি দেখেন যে গোটা এই আইনে সে 67 থেকে আজ পর্যন্ত তার ইতিহাস যদি দেখেন, ভারতবর্ষে যখন যে দল ক্ষমতায় বসেছে তার পতাকার রং যাই হোক না কেন, তারাই এই ইউএপিএ আইনটাকে ব্যবহার করেছে। যখন এখানে ইউএপিএর যে পূর্বসূরি যে কালাকানুনগুলো ছিল, মিসা ছিল, সেই মিসাকে এখানে পশ্চিমবাংলার মানুষ কোনোদিন ভুলবে না। সিদ্ধার্থ রায়ের যে কংগ্রেস সরকার ভয়ঙ্করভাবে তারা মিসাকে ব্যবহার করেছিল, জরুরি অবস্থার সময় ভয়ঙ্করভাবে মিসাকে ব্যবহার করে অসংখ্য মানুষকে জেলবন্দি করেছিল। তারপরে মানুষের সমবেত প্রতিবাদে মিসা বাতিল হয়েছে। তারপরে টাডা, সেই টাডা জ্যোতিবাবু, এখানে বামপন্থী সরকার কংগ্রেস যাওয়ার পরে যে জ্যোতিবাবুর সরকার এসেছিল, তারা গোর্খাল্যান্ড আন্দোলনকে দমন করার জন্য টাডা ব্যবহার করেছিল। এবং তারপরে বুদ্ধবাবু এখানে এসে তারা এখানে
জঙ্গলমহলের আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলনকে দমন করার জন্য একইভাবে তারা ইউএপিএ আইন ব্যবহার করে বহু মানুষকে বন্দী করেছিল। এবং তারপরে আমাদের এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসেও একইভাবে তারা ইউএপিএকে ব্যবহার করেছে। আমরা দেখেছি ভাঙড়ের মতো একটা সাধারণ গণ আন্দোলন, সেখানেও তারা ইউএপিএ ব্যবহার করেছে গোর্খাল্যান্ড আন্দোলনকে দমন করার জন্য বিমল গুরুংদের, সেখানেও তারা মণিমুরকির মতো তারা ব্যবহার করেছে। এবং শুধু পশ্চিমবাংলা নয়, আপনি বিজয়ানের কেরল সরকার, সেখানেও ইউএপিএ ব্যবহার করা হচ্ছে। আর এখন এই সময়ে দাঁড়িয়েও আজকে আপনি ছত্তিশগড়ে যান, সেখানে কংগ্রেস সরকার ইউএপিএ ব্যবহার করছে। এবং গোটা দেশ জুড়ে বিজেপি তো সে কথা কি বলবো, সারা দেশেই তারা একটা ইউএপিএকে তারা একেবারে সাধারণ আইন শৃঙ্খলার রক্ষার যে কাজ, যে একটা রাজ্য সরকার সাধারণ আইনে যেটাকে ব্যবহার করে করার কথা, সেখানে তারা ইউএপিএকে ব্যবহার করছে। ছাত্রদের আন্দোলন দমন করার জন্য ওমর খালিদ থেকে আরম্ভ করে জেএনইউ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে সর্বত্র তারা ইউএপিএ আইনে তাদেরকে বন্দি করেছে। এনআরসি আন্দোলন, সিএ বিরোধী আন্দোলন দমন করার জন্য, জমি থেকে উৎখাত বিরোধী আন্দোলন দমন করার জন্য উড়িষ্যাতেও তারা একইভাবে, যে বিডেজি সরকার সেখানেও তারা একইভাবে ব্যবহার করছে, বিহারে করছে, ঝাড়খণ্ডে করছে। কোনো রাজ্যকে আমরা কিন্তু বাদ দিতে পারবো না। অর্থাৎ যতক্ষণ এই ইউএপিএ আইনটা এই ভারতের স্ট্যাটিউটে থাকবে, অর্থাৎ আইনের বইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটা ব্যবহৃত হবে, তার পতাকার রং যাই হোক না কেন। এইটাই আজকে এখন পর্যন্ত এটা দেখা গেছে। সাংবাদিকদেরকে ইউএপিএ দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। সিদ্দিকি কাপ্পান আপনারা জানেন, আজকে তারা যারা হাতরাসের তদন্ত করে, তারা একটা তদন্তমূলক সাংবাদিকতা করার জন্য যাচ্ছিল, তাকে গ্রেপ্তার করে আজও সে জেলবন্দি রয়েছে। মণিপুরে এখনও 3 জন সাংবাদিক জেলবন্দি রয়েছে, যে তারা সরকারের অভিযোগ হচ্ছে তারা মণিপুরের বিপ্লবী আন্দোলনের প্রতি সহানুভূতি জানিয়ে তারা প্রবন্ধ লিখেছিলেন কাগজে, তাদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে। ভীমা কোরেগাঁও আপনারা জানেন, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, যারা গান করেন কবির কলামঞ্চে, সেই কবির কলামঞ্চের শিল্পীদের এখানে গ্রেপ্তার করা হয়েছে। এই যে একটা ভয়ঙ্কর আমরা দেখতে পাচ্ছি যে ভীমা কোরেগাঁও মামলার ক্ষেত্রে বিশেষ করে যে আইনজীবীরা যারা ইউএপিএ বিরুদ্ধে আদালতে লড়ছে, আদালতে কোনো অভিযুক্তের হয়ে যারা সওয়াল করছে, আজকে এনআইএ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তাদের ল্যাপটপ নিয়ে যাচ্ছে। সুরেন্দ্র গ্যাডলিং হচ্ছে মহারাষ্ট্রের একজন অত্যন্ত বিখ্যাত আইনজীবী, যিনি ইউএপিএ মামলার বিশেষজ্ঞ, তাকে আজকে গ্রেপ্তার করে ওই ভীমা কোরেগাঁও মামলা জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু আমাদের গোটা বিষয়টাকে দেখতে হবে। এই আইনটার মধ্যে একটা দিকে যেমন রয়েছে, এই আইনের ভয়াবহতা, যেমন দীর্ঘদিন 180 দিন তাকে চার্জশিট না দিয়ে রাখা যায়, ইত্যাদি ইত্যাদি যা রয়েছে। অন্যদিকে সবথেকে গুরুত্ব যে জামিনের প্রশ্নটা। এই কথা বলা হয় যে ভারতবর্ষের আইনের যে দর্শন, সেটা হচ্ছে বেল ইজ দ্য রুল, জেল ইজ এক্সেপশন। কিন্তু এটা বাস্তব ক্ষেত্রে একমাত্র কিছু প্রভাবশালী ধনী রাজনীতিক ছাড়া অন্য কারো ক্ষেত্রে কিন্তু এই দর্শন মানা হয় না। অন্য মানে ইউএপিএর ক্ষেত্রে তো বটেই, ইউএপিএর ক্ষেত্রে সরকারও জানে যে এই যত অভিযোগে এই যাদেরকে বন্দি করা হচ্ছে, শেষ পর্যন্ত তার 2% কি 3% সেটা প্রমাণিত হয়, বাকি সবাই তারা 10 বছর 20 বছর পরে তারা খালাস পেয়ে যায়। সরকারের লক্ষ্য হচ্ছে যতদিন সম্ভব এদেরকে আটকে রাখো, এদের জীবনী ক্ষমতা শেষ করে দাও, এদের যাতে এরা বাইরে বেরিয়ে বেশি দিন না বাঁচে, বা তারা আবার সেই তাদের যে ভিন্ন মত সেটাকে প্রচার করতে না পারে, প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে তারা যাতে মানুষকে উদ্বুদ্ধ করতে না পারে। এই লক্ষ্যে ইউএপিএ আইনটাকে তারা ব্যবহার করে এবং তার সেই আইনের জামিনটাকে তারা প্রায় অসম্ভব করে রেখেছে। সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে, সুপ্রিম কোর্টে একটা এনআইএর বিরুদ্ধে একটা মামলায় সুপ্রিম কোর্টের এমন একটা জাজমেন্ট রয়েছে, সেই জাজমেন্টের জন্য একে আইনের মধ্যে রয়েছে, অন্যদিকে জাজমেন্টও রয়েছে, যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানে আইন আপনারা জানেন, সেইখানে কোনো হাইকোর্টের বেল দেওয়াটা খুব কঠিন ইউএপিএ মামলার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে নাতাশা নারওয়ালদের মামলায়, দিল্লির মামলায় সে যেটা বেল দিয়েছিল, এবং সেক্ষেত্রে তারা ইউএপিএকে নিয়ে কিছু মৌলিক প্রশ্ন তুলেছিল, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সেটাকে আবার, সে মৌলিক প্রশ্নটাকে নিয়ে সেটাকে আবার তারা স্টে করে দিয়েছে। এই ইউএপিএ মামলায় আরেকটা খুব ইউএপিএ আইনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে, সেইটা হচ্ছে
যে এই আইনের বলে বেশ কিছু সংগঠনকে ভারত সরকার নিষিদ্ধ করে রেখে দিয়েছে। কারণ এই আইনে একটা প্রভিশন রয়েছে যে সরকার চাইলে কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে পারে যাদেরকে সরকার ভারত রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক বলে মনে করে, এবং এটা ইতিমধ্যেই প্রায় 30-40টা সংগঠনকে তার নিষিদ্ধ করেছে। এক্সাক্ট সংখ্যা আমার এখন মনে নেই। এবং তারা দীর্ঘদিন ধরে, এবং নিষিদ্ধ করলে তার বিরুদ্ধে যে আপনি অ্যাপিল করবেন তারও কোনো প্রভিশন কিন্তু আইনে নেই। আইনের যখন সুপ্রিম কোর্ট হাইকোর্টে গেলেও কারো কাছ থেকে কোনো রিলিফ মানে নিষিদ্ধকরণের বিরুদ্ধে পাওয়া যায় না। কাজে অন্য আইনে এতদিন কিন্তু কোনো এটা সুযোগ ছিল না। মানে সিএলএ, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বলে একটা আইন ছিল, সেই আইনে কোনো রাজ্য সরকার চাইলে কোনো কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে পারতো, কিন্তু গোটা দেশ জুড়ে কোনো সংগঠনকে নিষিদ্ধ করা এটা কিন্তু একমাত্র ইউএপি এর বলেই সম্ভব। এবং সেটাকে কার্যকরী করে ধর্মীয় সংগঠন, গণসংগঠন, রাজনৈতিক সংগঠন, বহু সংগঠনকে ইতিমধ্যেই ভারত সরকার নিষিদ্ধ করে রেখেছে। এইটাও কিন্তু, এটা নিয়ে আমরা কম কথা বলি, কিন্তু এইটাকেও ইউএপিএ ক্ষেত্রে ইউএপিএ বাতিলের দাবিতে এটাকেও গুরুত্ব দিয়ে আনা দরকার। এবং এই প্রসঙ্গে আমি খুব ছোট করে শুধু পশ্চিমবাংলার জেলের ইউএপিএ বন্দীদের কথা আপনাদের স্মরণ করাবো। পশ্চিমবাংলায় 2009 সাল থেকে বন্দী রয়েছে বেশ কিছু ইউএপিএ বন্দী যারা বামফ্রন্টের সময়ে বন্দী হয়েছিল। এখনও তারা বিনা বিচারে, তারা কিন্তু প্রায় 72 জন বন্দী বিনা বিচারে তারা জেল খাটছেন। বিচারের নামে প্রহসন চলছে এবং বছরের পর বছর তারা এটা এইভাবে কখনো বিচারক থাকে না, কখনো সাক্ষী থাকে না, তাদেরকে তাদেরকে জামিনও দেওয়া হয় না, এবং এই মহামারী পরিস্থিতিতে প্যারোলও দেওয়া হয়নি, জামিনও দেওয়া হয়নি। তারা এইভাবে জেলে পড়ছেন। তাদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে কিন্তু তারা বয়স্ক মানুষ, 6 জন তার মধ্যে মহিলা রয়েছেন, অধিকাংশই অসুস্থ, দীর্ঘ কারাজীবনে তাদের জীবনী শক্তি প্রায় শেষ হয়ে এসেছে। কাজে এদেরকে মুক্তির দাবিতেও আজকে সোচ্চার হওয়া খুব জরুরি। আমরা দেখেছি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে একটা রাষ্ট্রপতির কাছে একটা মেমোরেন্ডামে অন্য বিরোধী দলের সঙ্গে স্বাক্ষর করেছেন। সেখানে কথা বলেছেন যে ইউএপি একটা ড্রাকোনিয়ান আইন, এবং সেখানে ভীমা কোরেগাঁও মামলার বন্দীদের মুক্তি দাবি করেছেন। আমরা একই সঙ্গে দাবি জানাচ্ছি তার কাছে যে আপনি যখন ইউএপিএকে ড্রাকোনিয়ান বলে চিহ্নিত করেছেন, অনুগ্রহ করে এ রাজ্যে ভবিষ্যতে আর ইউএপিএ যেমন লাগু করবেন না, তেমনি এ রাজ্যে যারা রাজনৈতিক বন্দী আছে তাদেরকে আপনারা মুক্তি দিন। ফাদার স্ট্যান স্বামীর মৃত্যুতে দেশের বিবেকবান মানুষেরা কিন্তু কেউ চুপ করে থাকেননি। তারা নির্দ্বিধায় তাদের তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। কবি সব্যসাচী দেব আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তিনি তার কবিতায় রাষ্ট্র কর্তৃক এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন, মানবাধিকার আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। আসুন আমরা এবার কবি সব্যসাচী দেবের কথা শুনি। জেলখানা, এখন সেলগুলো ফাঁকা, সমুদ্র বাতাসও এখানে ঢুকতে পারে না। ব্যারাকগুলোর গায়ে আছাড় খেয়ে জলের উপর ঘুরপাক খায়। অন্ধকার সেলগুলো খোলা দরজায় কেবল স্মৃতির আঁচড়। সেলের সামনে ভেতরে কলহাস্যমুখর যুগলদের সেলফি তোলার ভিড়। সেলের বাইরে লম্বা লিস্টে অনেকগুলো নাম, কেউ বাংলার, কেউ পাঞ্জাবের, কেউ অন্য কোথাও। নিচে একটু দূরে ঝুলে আছে ফাঁসির দড়িগুলো। সবটাই অতীত, শুধু ভারী হয়ে থাকে দীর্ঘশ্বাস। টুরিস্টের কৌতূহল চাপা দিয়ে দেয় বিষাদ। আমরা সুখে আছি, সুখে থাকি। দিনের খোয়াবে মশগুল হয়ে ব্রেকফাস্টের টেবিলে খবরের কাগজের পাতা উল্টোতে উল্টোতে দেশপ্রেমের চোঁয়া ঢেকুর তুলি। মিডিয়া ব্যস্ত থাকে কে কতটা দেশদ্রোহী চিনে নিতে। মোবাইল তুলে বন্ধুকে বলি, সেলুলার জেলটা দারুণ, আজই ছবি দেবো ফেসবুকে। বৃষ্টি নামে, অন্ধকার, ছায়া ঘনাইছে বনে বনে। পাশের বাড়ির সামনে এসে দাঁড়ায় পুলিশের গাড়ি। এটা ভারতবর্ষ, গণতন্ত্র, একটা পাঁচিলহীন বিরাট বিশাল জেলখানা। আজকে যে কথা বলার জন্য এখানে এসেছি সেটা হলো ফাদার স্ট্যান স্বামীর মৃত্যু এবং তাকে ঘিরে যে নানান প্রসঙ্গ উঠে আসছে সেগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে আমাদের মনের মধ্যে।
প্রশ্নগুলো যে আজকেই উঠে এলো প্রথম তা নয়। আমাদের দেশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। এই দেশের বিপুল জনসংখ্যা এবং সেই জনসংখ্যা তাদের গণতান্ত্রিক অধিকার বলতে আমাদের শুধু বোঝানো হয় যে ভোটাধিকার আছে, সুতরাং এটা একটা বিরাট গণতন্ত্র। কিন্তু গণতন্ত্রের পরিসরটা তো এত ছোট নয়, শুধুমাত্র ভোট দিয়ে গণতন্ত্রকে বোঝা যায় না। গণতান্ত্রিক পরিসরটা অনেক বিস্তৃত, অনেক রকম অধিকারের প্রশ্ন সেখানে এসে যায়। আমরা দেখব স্বাধীনতার পর থেকেই সেই অধিকারগুলি বেশিরভাগ সময় নানাভাবে লঙ্ঘিত হচ্ছে। সেই লঙ্ঘনের একটা প্রধান উদাহরণ হচ্ছে বিনা বিচারে আটক রাখার প্রবণতা। এবং এ ব্যাপারে আমরা দেখব যে শাসক গোষ্ঠীর রং বদলায়, কিন্তু তাদের আচরণে কোনো বদল ঘটে না। দীর্ঘকাল এদেশে কংগ্রেস সরকার চালিয়েছে, তারপরে জনতা পার্টি এসছে, তারপরে আবার ভারতীয় জনতা পার্টি, আবার কংগ্রেস, আবার ভারতীয় জনতা পার্টি। প্রদেশগুলোতে আমরা দেখব যে কংগ্রেসের শাসনের অবসানের ফলে বিভিন্ন জায়গায় বামফ্রন্ট বা যুক্তফ্রন্ট বা কোথাও কোথাও আঞ্চলিক দলগুলি ক্ষমতায় এসছে। এবং এখনো আমরা দেখবো যে বিভিন্ন জায়গায় যে দলগুলি আছে অনেক রাজ্যেই সেগুলি অনেকটা আঞ্চলিক দল, কোনো কোনো জায়গায় সর্বভারতীয় পার্টিও আছে। কিন্তু এই শাসক গোষ্ঠীর আচরণে আমরা কোনো তফাৎ দেখব না। ফাদার স্ট্যান স্বামীকে যে অভিযোগে জেলে পোড়া হয়েছিল, সেই অভিযোগটা বা তার জন্য যে মামলা তৈরি হচ্ছে, আমরা জানি বা পরিষ্কার বুঝতে পারি সাধারণ বুদ্ধি খাটালেই যে এটা একেবারেই সাজানো মামলা। এমন হাস্যকর অভিযোগ এদের বিরুদ্ধে আনা হয়েছে এই ভীমা কোরেগাঁও মামলায় যারা অভিযুক্ত, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অভিযোগে নানান জনকে তুলে আনা হচ্ছে। এবং যাদের তুলে আনা হচ্ছে তাদের মধ্যে একেবারে সরাসরি রাজনৈতিক দল করা বা কোনো রাজনৈতিক মতবাদের পরিচয় দিচ্ছেন এমন লোকের থেকেও দেখব যারা সমাজকর্মী, যারা সমাজের অবহেলিত মানুষদের নানান রকম কাজ করছেন, আন্দোলনও করছেন, তাদের উপরেই অভিযোগের খাড়াটা বেশি নেমে আসছে। ফাদার স্ট্যান স্বামী একজন জেসুইট যাজক ছিলেন। তার অপরাধ, তিনি ঝাড়খণ্ডের আদিবাসীদের মধ্যে কাজ করছিলেন। এবং আমাদের এই যাজকদের সম্পর্কে একটা খুব অভিযোগ আছে অনেকদিন ধরে, এবং যে অভিযোগ প্রায়শই তোলা হয় যে এরা নাকি নানাভাবে প্রলোভিত করে এই সমস্ত আদিবাসীদের উন্নয়নের কথা বলে তাদের ধর্মান্তরিত করে থাকে। এবং সেটা একটা অন্য প্রশ্ন, ধর্মান্তকরণ অপরাধ কিনা, কেউ যদি ধর্মান্তরিত হতে চায় সেটা তার অধিকারের মধ্যে পড়ে কিনা, এগুলো অন্য প্রশ্ন, আমি তুলছি না। কিন্তু সাম্প্রতিককালে বিশেষ করে আমরা দেখবো যে এখন এই অভিযোগটা খুব মারাত্মক হয়ে উঠছে। কিন্তু ফাদার স্ট্যান স্বামী সম্পর্কে সে অভিযোগ তোলা যাবে না। তিনি জেসুইট পাদ্রী ছিলেন, কিন্তু তার গোটা কাজকর্মের দিকে তাকালে দেখবো যে পাদ্রীদের যে কাজ, যে ধর্ম প্রচার, যে ঈশ্বর চিন্তার প্রসার ঘটানো, সে তার সঙ্গে তার প্রায় কোনো সম্পর্ক ছিল না। তিনি যে গ্রামটিকে গড়ে তুলেছিলেন, সেই গ্রামটিতে আমরা জানি যে কোথাও কোনো গির্জা নেই, কোনো প্রার্থনা গৃহ নেই। অর্থাৎ আলাদা করে কোনো ঈশ্বরের জন্য কোনো প্রার্থনার কথা তিনি ভাবছেন না। তিনি আদিবাসীদের সর্বাঙ্গীন উন্নতির জন্য চেষ্টা চালাচ্ছেন, এবং তার জন্য বলা যেতে পারে এটা লড়াই চালাচ্ছেন। এইটা যে তার অপরাধ। এবং সেই লড়াইতে আমরা লক্ষ্য করব তিনি মাওবাদীদের, যে মাওবাদীদের সম্পর্কে মাওবাদীদের রাষ্ট্র শত্রু বলে ঘোষণা করেছে, যাদের একটা সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেই মাওবাদীদের কিন্তু ফাদার স্ট্যান স্বামী শত্রু বলে মনে করেননি। কারণ তিনি মনে করেছেন মাওবাদীরাও অন্যভাবে এই নিপীড়িত দলিত আদিবাসী এদেশ মুক্তির জন্যই লড়াই চালাচ্ছে। অর্থাৎ তাদের লক্ষ্যটা এক, পথটা হয়তো কোথাও কোথাও আলাদা। এটা তার অপরাধ যে মাওবাদীদের তিনি সহানুভূতির চোখে দেখতেন এবং তাদের সঙ্গে তার লক্ষ্যটা অভিন্ন। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আদিবাসীদের মধ্যে তার যে প্রভাবটা, সেই প্রভাবটা বর্তমান যে সরকার, আরএসএস এর ভাবধারা অনুপ্রাণিত এই বিজেপি সরকার, একটা পুরো চূড়ান্ত ফ্যাসিবাদী সরকার, সেই ফ্যাসিবাদী সরকারের কাছে সেটা একটা মাথা ব্যথার কারণ। ফলে ফাদার স্ট্যান স্বামীকে আরো অনেকের সঙ্গে, অনেক অভিযুক্তের সঙ্গে
এখানে জেলবন্দি করা হলো ওই ভীমা কোরেগাঁওয়ের মামলায়। সেই মামলায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আছে আমরা জানি। তার মধ্যে একটা এতটাই হাস্যকর যে তারা নাকি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। এই হাস্যকর অভিযোগটা নিয়ে বলারও কিছু নেই, বললাম তো এটা এতটাই হাস্যকর। ফাদার স্টান স্বামীকে গ্রেপ্তার করা হলো, তার বয়স হয়েছে, তিনি অসুস্থ, তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতেই পারে। অসুস্থ হলে একজন রাষ্ট্র যদি কাউকে অপরাধী বলে মনে করছেন তাহলে সে অপরাধ প্রমাণের দায়িত্ব তার। যদিও এখানে আমরা জানি আমাদের বিচার ব্যবস্থা এমন যে এখানে অপরাধ প্রমাণ করার যে অভিযোগ করছে তার উপর পড়ায় না, অভিযুক্তকেই প্রমাণ করতে হয় তিনি নির্দোষ। তা ফাদার স্টান স্বামী হতেই পারে, আমরা ধরে নিলাম, আমরা কথায় ধরে নিচ্ছি যে তিনি খুব মারাত্মক অপরাধ করেছেন। কিন্তু একজন অসুস্থ বৃদ্ধকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, তার অসুস্থতার চিকিৎসা করাটাও কিন্তু রাষ্ট্রেরই কর্তব্য। আমরা দেখেছি ফাদার স্টান স্বামীকে দিনের পর দিন তার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবস্থা করা হয়নি। তার খেতে অসুবিধে হতো বলে তিনি বারবার আবেদন জানিয়েছেন, তার যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো সেটা তাকে দেওয়া হয়নি। অর্থাৎ তার যেটা ন্যূনতম মানবাধিকার সেটাকে রাষ্ট্র পদে পদে লঙ্ঘন করেছে। একেবারে শেষ সময় উপায়ন্তর না দেখে তাকে নিয়ে গিয়ে জেলে দেওয়া হয়েছে। সেই জেলে দেওয়া নিয়ে এই হসপিটালে দেওয়া হয়েছে, সেই হসপিটালে দেওয়া নিয়েও যে তদন্তকারী সংস্থা NIA তার প্রবল আপত্তি ছিল। তারা বারবারই প্রমাণ করতে চেয়েছেন যে উনি নাকি এমন কিছু অসুস্থ নন। এমন কিছু অসুস্থ নন, স্ট্যান স্বামী নিজে বারবার বলেছেন যে তিনি হয়তো আর জীবিত অবস্থায় বেরোতে পারবেন। এই আশঙ্কা তিনি বারবারই করেছিলেন যে তাকে জেলের ভেতরেই হত্যা করা হবে, মানে এইভাবে। প্রথম তিনি তার খাবার অসুবিধা হচ্ছিল বলে তাকে যে প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়নি, তার ফলে তিনি দিনের পর দিন প্রায় না খেয়েই কাটাতে হয়েছে। একটা 84 বছরের বৃদ্ধ দিনের পর দিন না খেয়ে থাকলে তার কি ধরনের অসুস্থ হয়ে পড়েন, কি ধরনের জীবনী শক্তির ক্ষয় ঘটে সেটা আমরা বুঝতেই পারছি। জেলের মধ্যেও তার জামিন পাওয়া নিয়ে বা আরো নানান কারণ নিয়ে তাকে ক্রমাগত তার আবেদন বিলম্বিত করে দেওয়ার, আবেদনের ফয়সলা হওয়াটা বিলম্বিত করে দেওয়ার নানানভাবে চেষ্টা হয়েছে এবং শেষ পর্যন্ত স্ট্যান স্বামী মারা গেল। এখন এই যে ব্যাপারটা ঘটলো, মূল কারণ কিন্তু একটা, যে আইনে তাদের গ্রেপ্তার এবং জেলবাস, সেই UAPA আইনটি এটা একটি দানবীয় আইন। বিজেপি সরকার তার সমস্ত রকম বিরোধিতাকে দমন করার জন্য এই আইনটি যত্রতত্র প্রয়োগ করছে। আজকে আমরা দেখেছি সংসদীয় বিরোধী দলগুলি প্রায় একযোগে তারা রাষ্ট্রপতির কাছে একটা প্রতিবাদ জানিয়েছেন এই আইনটি এবং তার প্রয়োগ এবং স্ট্যান স্বামীর মৃত্যুর পরবর্তী ঘটনা নিয়ে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, এই আইনটি চালু হয়েছিল কংগ্রেস, তখন আজকের যে বিরোধী সংসদীয় দলগুলি তারা কিন্তু কেউ সেরকম প্রতিবাদ জানায়। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জানি এই পশ্চিমবঙ্গে এই UAPA আইনের প্রথম অভিযুক্ত এবং গ্রেপ্তার হচ্ছেন পিপলস মার্চ পত্রিকার সম্পাদক। তিনি একটি আইনি পত্রিকার সম্পাদক ছিলেন, তাকে মাওবাদী এই অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনিও স্ট্যান স্বামীর মতোই জেলখানায় চিকিৎসা পাননি, শেষ পর্যন্ত তাকে হাসপাতালে দিতেই হয় এবং হাসপাতালে তার মৃত্যু ঘটে। আজকে যখন সীতারাম ইয়েচুরি রাষ্ট্রপতির কাছে আবেদন জানান, তার আগে কি তিনি একবারও স্বীকার করে নেবেন যে তারা এই আইনের প্রয়োগ করে, তার অপব্যবহার করে বন্দীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেই অপরাধের দায় কি তিনি নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেদনে সই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি মানবেন, স্বীকার করবেন যে তার পশ্চিমবঙ্গের জেলখানায় কতজন বিচারাধীন ব্যক্তি বা বিনা বিচারে আটক ব্যক্তি আছেন UAPA আইনে, এবং তাদেরও চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না? তাদের ন্যূনতম শীতকালে তাদের উপযুক্ত শীতবস্ত্র থাকে না, বর্ষাকালে তাদের উপযুক্ত বস্ত্র থাকে না, এবং দিনের পর দিন তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা হয় না, চিকিৎসার দাবি জানালেও তার কোনো সুরাহা হয় না। তা যদি না করেন, তারা এই অপরাধগুলো তারা যদি স্বীকার না করেন,
তাহলে তাদের এই আবেদনটি একেবারে লোক দেখা, একেবারেই হাস্যকর একটা ব্যাপার হয়ে যায় এবং ভণ্ডামি। অবশ্যই আমরা জানি যে একটা সংসদীয় এই দলগুলি এই ধরনের ভণ্ডামিতে অভ্যস্ত। তারা বিরোধী পক্ষ থাকলে যে আইনের বিরোধিতা করবেন, তারা শাসন ক্ষমতা এলে সেই আইনটাই তারা প্রয়োগ করবে। এবং সেইটা কিভাবে হতে পারে, আজকে স্ট্যান স্বামীর উদাহরণটি আমাদের চোখের সামনে সেটা আরো স্পষ্ট করে দিল। স্ট্যান স্বামীর ঘটনাটা আগেই বললাম যে এটা একেবারেই নতুন নয়, তার আগে স্বপন দাশগুপ্তের ঘটনা ঘটে গেছে এবং আমরা দেখেছি দিনের পর দিন 47 সালের পর থেকে এখানে বিনা বিচারে আটক এবং বা ভুয়ো অভিযোগে আটক ব্যক্তি, রাজবন্দীদের, আমি শুধু রাজনৈতিক বন্দীদের কথা বলছি না, এমনি বন্দীরাও অনেকে আছেন যারা বিনা বিচারে আটক রয়েছেন দিনের পর দিন। একটা কথা তো আছে যে বিলম্বিত বিচার মানে হচ্ছে বিচার অগ্রাহ্য করা, বিচার অস্বীকার করা। এটা তো কথার কথা হয়ে থাকছে যে জাস্টিস ডিলেড, এটা তো চিরকাল হয়ে আসছে। দিনের পর দিন 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর তারা বিনা বিচারে আটক থেকে যান এবং তারপরে 7-8 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে তারা বেকসুর খালাস পান, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় না। তাদের এই যে সময়গুলো চলে গেল, তাদের জীবনের এক একটা বিশাল সময়, তাদের কর্মক্ষমতা কেড়ে নেওয়া হলো, এর দায় কে নেবে? রাষ্ট্র কখনোই দায় নেয় না। রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষগুলিকে আটকে রেখে তাদের কার্যবিধিকে দমন করা, তাদের কার্যবিধিকে আটকে দেওয়া। স্ট্যান স্বামীর ক্ষেত্রে সেইটা ঘটেছে। তিনি আদিবাসীদের উন্নতির জন্য, তাদের নানানবিধ মুক্তির জন্য যে লড়াইটা চালাচ্ছিলেন, সেই লড়াইটাকে থমকে দেওয়া গেছে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এই অভিযোগ আদৌ প্রমাণিত হতো না, সেটাও সরকার খুব ভালো করে জানে, কিন্তু তাকে তো আটকে রাখা গেল, তাকে তো তার কাছ থেকে সরিয়ে রাখা গেল এবং শেষ পর্যন্ত তাকে একেবারে সরিয়ে দেওয়া গেল। স্ট্যান স্বামীর মৃত্যুটা আমরা বলতেই পারি যে জেল বা হসপিটালে একেবারে ঠান্ডা মাথায় রাষ্ট্র তাকে খুন করেছে। রাষ্ট্র একটি হত্যাকারী। এই হত্যাকাণ্ডটি সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারি যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে যারা আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সম্পূর্ণভাবে তাদের গোচরে থাকা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের ব্যক্তি হিসেবেও এই হত্যাকাণ্ডের এবং পদাধিকারী হিসেবেও এই হত্যাকাণ্ডের দায় তারা এড়াতে পারেন না। পুরো দায়টাই পড়বে তাদের উপরে, এই দায়টা তাদের নিতেই হবে। এই যে জায়গাটায় তারা নিজেদের এনে ফেললেন একটা ফ্যাসিবাদী শাসকের পক্ষে, এই ব্যাপারটা অবশ্য নতুন নয়, ফ্যাসিবাদ এটাই করে। স্ট্যান স্বামীর মৃত্যু আমাদের আরেকবার সামনে এনে দিল যে এখনো যারা দ্বিধায় আছেন যে ভারতবর্ষে ফ্যাসিবাদটা ঠিক ক্লাসিক্যাল অর্থে ফ্যাসিবাদ কিনা, না এটা যে স্বৈরাচার, তাদের মধ্যে আরেকবার ভাবার সময় করে দিল, সুযোগ করে দিল স্ট্যান স্বামীর মৃত্যু বা হত্যা। স্ট্যান স্বামীর হত্যা যে এই রাষ্ট্রের চরিত্রটা কি, রাষ্ট্র আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে। আমার বলতে দ্বিধা নেই যে বিজেপি RSS তার রাষ্ট্র ক্ষমতা প্রয়োগের দিক থেকে এবং তার দর্শনের দিক থেকে, সেটা স্বতন্ত্র প্রশ্ন, কিন্তু দর্শনের দিক থেকেও সে একটি পুরোপুরি ফ্যাসিবাদী রাষ্ট্র হয়ে দাঁড়াচ্ছে। তার নানান রকম ভারতবর্ষে একটা গণতান্ত্রিক কাঠামো আছে, সেই মানে তার সেই ওয়াশটা রাখতে হয় বলে এখনো সে পুরোপুরি ফ্যাসিস্ট স্টেট হতে পারেনি, কিন্তু সেই গণতান্ত্রিক লোক দেখানো ভরংটা সামনে রেখেই সে তার যাবতীয় ফ্যাসিবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। স্ট্যান স্বামীর মৃত্যু আমাদের এই সত্যের সামনে আরো একবার দাঁড় করালো। স্ট্যান স্বামীর মৃত্যু বা তার এই মৃত্যুর কে আমরা তখনই আরো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারবো তাকে যখন এই ফ্যাসিবাদী শাসনকে আমরা তার অবসান ঘটাতে পারবো, ফ্যাসিবাদকে পুরোপুরি যখন মাটিতে মিশিয়ে দিতে পারবো, তখনই আমরা স্ট্যান স্বামীর প্রতি আমাদের শ্রদ্ধার যথাযথভাবে নিবেদন করতে পারবো। এবারে আমরা একজন ডাক্তার দিদির বক্তব্য শুনব। ডাক্তার সঙ্গীতা নায়ার। বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলে আদিবাসীদের নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই দিদি তার চেম্বারে NRC বিরোধী পোস্টার ঝুলিয়ে রাখেন। একজন ব্যতিক্রমী মানুষ। আসুন আমরা তার বক্তব্য শুনি। আমি ডাক্তার নায়ার। আমি বিগত 22 বছর ধরে রানীবাগ থাকি ডাক্তারি করে। সেই সুবাদে আমাদের কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার ওঠা বসা, যেমন ধরুন সাঁওতাল, ভূমিজ, শবর।
এত বছর থেকেও আমি বলতে পারি না যে আমি ওদের সবটুকু বুঝি, তবে হ্যাঁ, কিছু কিছু সময় তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি। আমার এখান থেকে ঝাড়খণ্ড খুব বেশি দূরে নয়, এই ধরুন 40-50 কিলোমিটার, আর রাঁচি প্রায় 5-6 ঘন্টার পথ হবে। কিন্তু আমিও অক্টোবরের 2020 সালের আগে কখনো ফাদার স্ট্যান স্বামীর কথা শুনিনি। যেদিন শুনলাম সেদিন উনি গ্রেপ্তার হয়ে ওনাকে মুম্বাই তালোজা জেলে আটক করা হয়। আমি তখনই উপলব্ধি করি যে ফাদার স্ট্যান স্বামী নিঃশব্দে প্রচারের আড়ালে নিরলসভাবে নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন আদিবাসীদের নিজেদের হকটুকুনি নিজেদের বুঝে নেওয়ার জন্য। আদিবাসীরা খুব স্বাধীনচেতা জাত, তাদের চাহিদা ভীষণ কম। ওই দুবেলা দুমুঠো ভাত, একটু রুক্ষ সূক্ষ্ম জমিগুলোকে লাঙল দেওয়া, জঙ্গলে জঙ্গলে ঘুরে গরু ছাগল পালন করা, সেই গরু ছাগল বিক্রি করে কিছু উপার্জনের রাস্তা, আর পরব পালিতে একটু ধামসা মাদল বাজিয়ে সেই তালে তালে নাচ, এই তো তাদের ছোট ছোট চাহিদা। তাদের দাবি একটাই, তাদের নিজেদের মতন করে নিজেদের বাঁচতে দাও, আমাদের নিজেদের মতন করে থাকতে দাও। সেই প্রতিবাদের নামই পাথরঘাটি। ফাদার স্ট্যান যার সঙ্গে নিজেকে জড়িয়েছিলেন, বড় বড় পাথর কেড়ে নিজেদের গ্রামকে বাইরের নিষ্ঠুর পৃথিবী থেকে আড়াল করা, এ এক অভিনব প্রতিবাদ, এত শান্তিপূর্ণ, কারোর অনিষ্ট করে নয়। আচ্ছা, এটা কি খুব বেশি কিছু চাওয়া? আপনারা তো ট্রেনে বাসে অনেক ওঠেন, কখনো দেখেছেন আদিবাসী সিট নিয়ে ঝগড়া করছে? পাড়ার প্রতিবেশী যদি আদিবাসী হয়, কখনো দেখেছেন বাড়ির নোংরা ড্রেনের জল, উঠোনে পাতা পড়া এইসব নিয়ে বচসা করতে? তাহলে আমরা যারা দিকু, আমাদের কিসের এত চাহিদা? আজ রাষ্ট্র, জমিদার, জোরদার, বড় বড় কর্পোরেট কোম্পানি, আমরা একেবারে আদিবাসীদের পিছনে পড়ে গেছি, তাদের সবটুকু আমরা গ্রাস করে নিতে খুঁজছি। উন্নয়নের নামে ওদের জমি জল জঙ্গল কেড়ে নিতে চাইছি। আর সেই অন্যায়ের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি চোখ রেখে স্পর্ধা দেখিয়ে প্রতিবাদ করতে শিখেছিলেন, তিনি হচ্ছেন ফাদার স্ট্যান স্বামী। তথাকথিত উন্নয়নের থেকে বিতাড়িত শোষিত আদিবাসীদের কণ্ঠস্বর ফাদার স্ট্যান স্বামী। জমি জঙ্গল থেকে উচ্ছেদ হওয়া আদিবাসীদের লড়াইয়ের প্রতীক ফাদার স্ট্যান স্বামী। শুধুমাত্র 2টি আলমারি এবং 3টে টেবিলের মালিকানা যার, যে কথা শুধু কথার জন্য বলে না, কথাটা বলে কথা রাখতে জানে, যে আদিবাসীদের নিজেদের জমির অধিকার, জঙ্গলের অধিকার, স্বাস্থ্যের অধিকার, জলের অধিকার শিখিয়েছেন বুঝে নিতে, সেই তো ফাদার স্ট্যান স্বামী। এই চাওয়াগুলো কি খুব বেশি কিছু চাওয়া? এ তো সংবিধানের পাতাতেই আছে। আমরা শুধু চাইছি যে আমরা একটু বাকিদের থেকে আলাদা, আমাদের আদিবাসীদের ভাষা আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের রীতি রেওয়াজ আলাদা, তাই আমাদের সমাজকে আমাদের মতন করে পরিকল্পনা করে আমাদের পরিচালনার দায়িত্ব দেওয়া হোক, এই বাস্তব রূপটাই দিতে চেয়েছিলেন ফাদার স্ট্যান স্বামী। আর তার পরিণতি কি হলো? তাকে মাওবাদী বলে দেখে দেওয়া হলো, মিথ্যা মামলা সাজিয়ে তাকে জেলে পোড়া হলো। তার বয়স, তার কঠিন রোগ, তার অক্ষমতা দেখেও দেখলো না জজ সাহেবরা। কোভিড রোগীর দিকে ঠেলে দিল সরকার। অবশেষে তিনি কোভিড আক্রান্ত হলেন এবং তার মৃত্যু হলো। না, ভুল বললাম, মৃত্যু এটা নয়, এটা সুপরিকল্পিতভাবে হত্যা করা হলো। শুধু প্রতিবাদ, তাও শান্তিপূর্ণভাবে, এই ছিল তার অপরাধ। তবে কি রাষ্ট্র চাইছে যে আমরা চুপ করে থাকি? কাল কার পালা? আমার, আপনার? গ্রামে যদি বসে আপনি প্রতিবাদ করেন, আপনার নাম হবে মাওবাদী। যদি আপনি শহরে থাকেন তো হয়ে গেলেন আপনি আরবান নকশাল। আর স্কুল কলেজের গণ্ডির মধ্যে যদি থাকেন তাহলে আপনি হবেন টুকরে টুকরে জ্ঞান। আমাদের পৃথিবীটা খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে এবং এই পাল্টানোর সঙ্গে এই গ্রামের দলিত সমাজ খাপ খাওয়াতে পারছে না। তারা মূল স্রোতের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই বিচ্ছিন্নতার থেকে তাদের আসছে হতাশা এবং হতাশা থেকেই তারা মদের দিকে ঝুঁকছে। এখানে 2 টাকা কেজি চাল আর দেদার মদ, এই দুটো জিনিস দিয়ে আদিবাসীদের বুঁদ করে রাখা হয়েছে। যারা প্রতিবাদ করবে তাদের স্থান হবে জেলে, আর বাকিদের সরানো হবে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে। আগামী দিনে আমরা হব অধিকারহীন বেনাগরিক শ্রমিক, সবই কর্পোরেটদের স্বার্থে। এখন কয়েকটা উন্নয়নের গল্প বলা যাক। আমাদের এখানে উন্নয়ন মানেই দেদার শুধু চুরি। 100 টাকার কাজ যদি হয় 10 টাকা খরচ হয় না। এই সেই কেরালা থেকে আসাম, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে বুঝে যাবেন কখন আপনি আদিবাসী পাড়ায় এসে পড়েছেন। নয় রাস্তা খারাপ, তা নাহলে রাস্তা নেই। কিছুদিন আগে গ্যাস আধার লিঙ্ক করা হলো, গ্যাসটি আধার লিঙ্ক হলো, ভর্তুকি তুলে দেওয়া হলো। রেশন আধার লিঙ্ক যেই রব উঠেছে, তাহলে কি আগামী দিনে আমাদের রেশন তুলে দেওয়া হবে? অথচ আমরা যারা আদিবাসী, আমরা কিন্তু বোকা নই। আজ 100 বছর পূর্বে যেসব পূর্বপুরুষরা আমাদের বাঁধ খুঁড়ে দিয়ে গেছেন,
সেই বাঁধে এখনো এসে দেখেন জল ভরে আছে, আর সরকারি নতুন বাঁধগুলো সেখানে এক ফোঁটাও জল দাঁড়ায় না। বড় বড় জেসিবি মেশিন কিটে এনে জমি লেভেল করা হচ্ছে, কিন্তু সেই জমির কোনো কাজে লাগে না। নেতাদের জমিতে ডিপ টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে, সেই ডিপ টিউবওয়েল কোনো কাজে লাগে না। অথচ আমাদের মতন শুষ্ক জায়গায় একটি ডিপ টিউবওয়েল একটি গ্রামের চাষ পুরো পাল্টে দিতে পারে, জীবনের চিত্রটাই আমাদের বদল হয়ে যেতে পারত। কারা যে এই কাজ করে, কেন করে, কাদের জন্যে করে, আমরা সাধারণ মানুষের বোঝার বাইরে। এইগুলো নিয়ম অনুযায়ী গ্রামসভা ডেকে সকলের বসে আলোচনা করে সেই রকমভাবেই তো হওয়ার কথা ছিল। স্ট্যান স্বামী সেটাই তো চেয়েছিলেন বাস্তব রূপে দেখতে। আবার এবার আসুন আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা কিছু বলি। আজ আমাদের ডিজিটাল ইন্ডিয়া, এখন তো আবার সব অনলাইন। আমাদের এখানে যদি রেশন দোকানে রেশন তুলতে যান, শুনবেন লিঙ্ক ফেলিয়ার, লাইনে দাঁড়ান। যদি ব্যাংকে যান টাকা তুলতে, লিঙ্ক ফেলিয়ার, লাইনে দাঁড়ান। আধারের সঙ্গে গ্যাস লিঙ্ক, প্যানের সঙ্গে আধার লিঙ্ক, সবই লিঙ্ক ফেলিয়ার, লাইনে দাঁড়ান। আমরা আদিবাসীরা সব কাজ ফেলে লাইনেই এখনো দাঁড়িয়েই আছি। এবার শিক্ষার কথা কিছু বলি। আমাদের এখানে মাস্টার শিশুকে পড়াচ্ছে গ্রামে, বলো অয় অজগর আয় আম। শিশু বলছে অয় বিন আয় আম। মাস্টার বলছে হু হু হু, হলো না, ভুল। আবার বলছে অয় অজগর আয় আম। শিশুটি আবার বলল অয় বিন আয় আম। শেষে মাস্টার বুঝলো অয় অজগর, অজগর মানে সাপ, এবং সাপের আদিবাসী ভাষাই হচ্ছে বিন। তাহলে দেখুন, সেই শৈশব থেকেই একটি শিশুকে তাদের মাতৃভাষা বাদ দিয়ে তাদেরকে আমরা অন্য ভাষায় পড়াচ্ছি, সে তো প্রথম থেকেই একটু পিছিয়ে গেল। তবে হ্যাঁ, এখন চিত্রটা একটু পাল্টেছে, আমাদের এখানেও আদিবাসী ভাষায় পড়ানো হচ্ছে। এই তো কিছুদিন আগে সব সরকারের যেই রাজ্যের স্কুলগুলিতে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে প্রিন্টেড ফর্মে, আর আমাদের এখানে সেগুলো হাতে লেখায়। মানে বরাবরই আমরা আদিবাসীরা একটু সেকেন্ড ক্লাস সিটিজেন। এখন তো আবার অনলাইন ক্লাস, এখন তো আবার ট্যাবলেট মোবাইল ছাড়া হবে না। যাদের যাদের আছে ট্যাবলেট মোবাইল, বেশিরভাগ লোকেরই নেই, পঠন পাঠন বন্ধ। যাদের বা আছে তাদের রিচার্জ করার পয়সা নেই। রিচার্জ যদিও বা হলো, তো ইলেকট্রিসিটি নেই। আমাদের এখানে ইলেকট্রিসিটি যায় না, মাঝে মধ্যে আসে, তাহলে চার্জ দেওয়ার ব্যবস্থা নেই। তাও যদি বা হলো, তো টাওয়ার নেই। আমরা সবাই একটা নেই রাজ্যেরই বাসিন্দা। আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, রেশন ব্যবস্থা, সেচ, চাষ সব ব্যাপারেই সরকার খুব উদাসীন। আমরা মনে করি সরকার শুধু চুরি আর শাসনের জন্যই আছে, সাধারণ মানুষের কথা ওরা একেবারেই ভাবে না। শুনেছি পৃথিবীর মূল্যবান ধাতু, খনিজ সম্পদ তার গভীর জঙ্গলের তলায়, মাটির তলায় আছে। তাই অ্যামাজন থেকে ভারতবর্ষ হয়ে ইন্দোনেশিয়া অবধি কর্পোরেটসরা জঙ্গলের পিছনে পড়ে গেছে। যে করে হোক আদিবাসীদের জঙ্গল থেকে উৎখাত করতেই হবে। আজ আদিবাসীদের আর কোনো উপায় নেই, আমাদের পিঠ থেকে গেছে দেওয়ালে। এবার শুধু সামনে গভীর খাদ, সেই খাদে ঝাঁপ দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় দেখছি না। তাই আদিবাসী বন্ধুদের আমার ডাক, সচেতন হয়ে আসুন, মদের নেশার বিরুদ্ধে লড়াই করি, জমি জঙ্গল বাঁচাই, নিজেদের হক নিজেরা কেড়ে নিতে শিখি। ফাদার স্ট্যান স্বামী দেখিয়ে দিয়ে গেলেন, বয়স, রোগ, অক্ষমতা কোনোটাই বড় বাধা নয়। আমাদের একত্রিত হয়ে লড়াই করতেই হবে যতক্ষণ না আমরা বিজয়ী হই। আমি এই মৃত্যুতে শোকস্তব্ধ নই। আমাদের শোক করার সময়ও নেই এবং স্তব্ধ হয়ে থাকার সময় ওটা নয়। আমি শুধু ক্রোধ অনুভব করছি। যে আগুন তিনি জেলে দিয়ে গেলেন আমাদের মধ্যে, সেইটা যেন দাবানলে পরিণত হয়, এই আমার প্রার্থনা। এই খুনি সরকারের পতন চাই, এই ইউএপিএ আইনের মতন আইনগুলোর বাতিল চাই, ফাদার স্ট্যান স্বামীর হত্যার আমরা বদলা চাই। এই বলে আমি আজ শেষ করছি। নমস্কার। বন্ধুরা, আপনারা জানেন আমাদের সংগঠন নো এনআরসি মুভমেন্ট যে বিষয়টি নিয়ে লাগাতার প্রচার আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেটি হলো এনআরসি এবং সিএএ বাতিলের দাবি। 2009 সাল থেকে এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলন নানা খাতে বইছে। দেশ জুড়ে সিএএ বিরোধী আন্দোলনের সাথীরা এখনও রাষ্ট্রের কারাগারে বন্দী। উমর খালিদ থেকে সার্জিল ইমাম, কত নাম। খুব সম্প্রতি নাতাশা, দেবাঙ্গনা ও আসিফ এরা মুক্তি পেয়েছেন। এই এনআরসি বিরোধী আন্দোলনকে আবার আমরা উত্তাল রূপে দেখতে চাই। শাহিনবাগ থেকে পাক সার্কাস আমাদের প্রেরণা হয়ে থাকবে। এছাড়াও কৃষক আন্দোলন সহ দেশের যাবতীয়
লড়াই আন্দোলনের অংশীদারিও আমরা পেতে চাই। আর ইউএপি এর মতো কালা আইনে বন্দি রাজনৈতিক সাথীদের আমরা মুক্তি চাই। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছে। এখন আমরা বিপুল চক্রবর্তীর গান শুনব, সঙ্গে শুনব তার কিছু কথা। বিপুলদা আজ একাই এসেছেন। অনুশ্রীদির আসার কথা ছিল। অনুশ্রীদির শারীরিক অসুস্থতার কারণে আজকে আসতে পারেননি, কিন্তু গত পর্বেও বিপুলদা অনুশ্রীদি দুজনেই আমাদের গান শুনিয়েছিলেন। আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত ভালোবাসার এই গণসাংস্কৃতিক কর্মী এনারা। এদের গানে একটা সময় গ্রাম শহর উদ্বেল হয়েছিল, আমরা এদের জানি। আসুন আমরা বিপুলদার কণ্ঠে গান শুনি এবং তার বক্তব্য শুনি। নমস্কার। এই অনুষ্ঠানের শিরোনাম আপনারা রেখেছেন বিপন্ন এ সময়। সত্যি বড় বিপন্ন আজ আমরা। বিপন্নতা যদিও বহুকাল ধরেই আমাদের সঙ্গে জুড়ে আছে, তবু আজ এক চরম পর্যায়ে এসে পৌঁছেছে তা। দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব যার, বিপদে রক্ষা করার দায়িত্ব মানুষের রায়েই গদিতে আসীন সরকার বিপদে রক্ষা না করে বরং প্রতি পদে মানুষের বিপদ রচনা করে চলেছে। তথাকথিত স্বাধীনতার পরে নানা ক্ষেত্রে নানান লড়াইয়ের মাধ্যমে সাধারণ মানুষের যতটুকু যা অর্জন, সবটাই আজ প্রায় ভুল লুণ্ঠিত। কি শ্রমের ক্ষেত্রে, কি কৃষির ক্ষেত্রে, এমনকি সাধারণের নাগরিকত্বের প্রশ্নেও আইনি সুযোগ সুবিধা যতটুকু, তাকে ক্রমাগত সংকুচিত করে করে সাধারণ স্বদেশবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে এই সরকার। এবং এই সব কিছুই তারা করছে খুব খোলাখুলিভাবে, নির্লজ্জের মতো। দেশি এবং বিদেশি পুঁজির মুনাফা বাড়ানোর লক্ষ্যে এই কাজ তারা প্রতিদিন করে চলেছে। আর এর বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে হয় গৌরী লঙ্কেশদের মতো খুন হতে হবে, নয়তোবা স্ট্যান স্বামীর মতো। আমরা যারা মানুষের পক্ষে, ম্লান মুখ মানবতার পক্ষে ঈষৎ লেখালেখি করি, গান গাই, জানি না আমাদের সেই সব কাজ আজকের এই অবস্থায় কতটা কার্যকরী ভূমিকা নিচ্ছে বা নেবে। তবু লিখি, তাড়না থেকে তবু গান গাই, আর অপেক্ষা করি নিপীড়িত মানুষের পক্ষে আরো আরো
চিন্তাশীল মানুষের জন্য অপেক্ষা করি এই উৎপীড়নের বিরুদ্ধে সর্বাত্মক এক যুদ্ধের জন্য। স্ট্যান স্বামী সহ মানুষের পক্ষে নিহত এবং যুদ্ধরত সকল ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি একটি গান গাইছি। গানটির রচনা আমার। এটি একগুচ্ছ কবিতার সঙ্গে প্রকাশিত হয়েছিল একটি সাহিত্যপত্রে। অহনা নামের একটি ছোট মেয়ে সেখান থেকে লেখাটিকে নিয়ে তাতে সুরারোপ করেছে। অহনা আমার বন্ধু সৌম্য সেন এবং সাবিনা ইয়াসমিনের কন্যা। আরেকটি কথা বলে নেওয়া দরকার, সাধারণত আমি ও অনুশ্রী আমরা দুয়ে মিলে গান গাই, কিন্তু কণ্ঠে কিঞ্চিত অসুবিধে থাকার কারণে অনুশ্রীকে আজ সঙ্গে পাচ্ছি না। আমি একাই একটি গান গাইবার প্রয়াস করছি। যতদূর চোখ যায় ঘাতকের তরবারি, ছায়াহীন পথঘাট, ছায়াহীন ঘরবাড়ি, কে তুমি কবিতা লেখো গান বাঁধো, কে তুমি কবিতা লেখো গান বাঁধো, কে তুমি হাঁক পারে সিধু কানু, হাঁক পারে কি তুমি, যতদূর চোখ যায় ঘাতকের তরবারি, ছায়াহীন পথঘাট, ছায়াহীন ঘরবাড়ি, পথ ডাকে এসো তুমি কথা লেখো এ পথের, পথ ডাকে এসো তুমি কথা লেখো এ পথের, এসো তুমি সুর দাও গান বাঁধো শপথের, এসো তুমি সুর দাও গান বাঁধো শপথের, যতদূর চোখ যায় ঘাতকের তরবারি, ছায়াহীন পথঘাট, ছায়াহীন ঘরবাড়ি, কথা লিখি গান গাই আজ পথ নাটকের, কথা লিখি গান গাই আজ পথ নাটকের, শেষ দেখে যেতে চাই শেষে ঘাতকের, শেষ দেখে যেতে চাই শেষে ঘাতকের, শেষে দেখে যেতে চাই শেষে ঘাতকের, শেষে দেখে যেতে চাই
শেষে ঘাতকে। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামী সপ্তাহে এই দিনে এই সময় আবার সকলের সঙ্গে দেখা হবে। আজকের মতো সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার।